আমাদের সরল দোলগতি চ্যাপ্টার চলছিল, ঠিক তো? তো সরল দোলগতিতে প্রায় মানে চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, আর কিছুই বাকি নেই। শুধু হচ্ছে কি, যদি বলি অঙ্ক, অঙ্ক তো শেষ নেই কিছু। তো এখানে আমি তিনটে কোশ্চেন দিয়েছি। এখানে ফার্স্ট কোশ্চেন কি আছে, যে দেখাও যে ক্ষুদ্র কৌণিক বিস্তারের জন্য সরল দোলকের গতি একটি সরল দোলগতি। এটা আগের দিন প্রমাণ করেছি আমরা, ঠিক না? খাতাতে লেখা আছে। আর কি, এক্ষেত্রে পর্যায়কাল নির্ণয় করে। পর্যায়কাল কি আসবে? টি ইজিক্যালস টু কত আসবে? টি ইজিক্যালস টু 2 পাই রুট ওভার এল বাই জি, ঠিক তো? টি ইজিক্যালস টু 2 পাই রুট ওভার এল বাই জি, তো এটা আসবে। আর কি বলা আছে, সরল দোলকের সুতোর দৈর্ঘ্য 2% বৃদ্ধি করলে পর্যায়কালের শতকরা পরিবর্তন কি হবে? তাহলে আমি যদি এটা এটা তোরা লিখবি, কারণ কি এটা লেখা ছিল আগে থেকে। তাহলে আমি যদি বলি এখানে টি ইজিক্যালস টু 2 পাই রুট ওভার এল বাই জি, এখানে বলেছে কি যে সুতোর দৈর্ঘ্য 2% বৃদ্ধি করলে পর্যায়কালের শতকরা পরিবর্তন কত হবে। এই কোশ্চেন আমরা কিভাবে করি? যদি আমি বলি এখানে ধ্রুবক কে কে আছে, এখানে ধ্রুবক হচ্ছে, আমি যদি বলি যে এখানে টি ইজিক্যালস টু 2 পাই বাই কি হচ্ছে রুট ওভার জি, এটা হচ্ছে কত? এল টু দি পাওয়ার হাফ লিখতে পারি, এল টু দি পাওয়ার হাফ লিখতে পারি। তো এটা তো সেই শতকরা পরিবর্তন কোশ্চেন হয়ে গেল। টি এর শতকরা, টি এর পার্সেন্টেজ পরিবর্তন সমান, এগুলো তো সব কনস্ট্যান্ট আছে, পাওয়ারটা সামনে চলে আসবে, হাফ গুণিতক এল এর পার্সেন্টেজ পরিবর্তন। উত্তর কি হবে? টি এর শতকরা পরিবর্তন সমান হাফ গুণিতক এল এর শতকরা পরিবর্তন কত বলেছে? 2%। উত্তর হবে কত? 1%। উত্তর কি করেছিস? তোরা যে পদ্ধতিতে গেছিস সেই অঙ্ক হচ্ছে এখানে আছে। চলে আয়, উদাহরণ 1-এর কোশ্চেন করে ফেল। 1t থেকে টি বাদ দিলে 0। 1t আর টি তো একই জিনিস। উদাহরণ 1-এর কোশ্চেন করে ফেল। দেখ উদাহরণ 1-এ কি আছে, একটি সরল দোলকের দৈর্ঘ্য 21% বৃদ্ধি পেলে, হ্যাঁ হ্যাঁ, ওই পদ্ধতিতে গেলে কি হবে না, ওটা হচ্ছে কি 5%-এর চেয়ে বেশি হলে তখন আমরা ওই পদ্ধতিতে যাব, ঠিক আছে? আর যখন 5%-এর থেকে কম হবে তখন আমরা এই পদ্ধতিতে যাব। এটা এল টু দি পাওয়ার হাফ, রুট ওভার আছে না, এল টু দি পাওয়ার হাফ। তো আমরা শতকরা পরিবর্তন কিভাবে করি, যে টি এর শতকরা পরিবর্তন সমান এল এর পাওয়ারটা সামনে চলে আসবে, আর কি হবে না, এল এর পার্সেন্টেজ পরিবর্তন। তো টি এর শতকরা পরিবর্তন হচ্ছে কত? হাফ গুণিতক এল এর শতকরা পরিবর্তন কত ছিল? 2%। 2%, তাহলে 2 আর হাফ কেটে গেলে 1% হচ্ছে, 1% হচ্ছে। হুম, 30 ডিগ্রি। কি ছিল পদ্ধতি? পদ্ধতি কি ছিল এখানে? প্রথম কথা দেখ, আচ্ছা প্রথমটা টোকা হয়ে গেছে, ফার্স্টেরটা টোকা হয়ে গেছে সবার? কারো বুঝতে অসুবিধা আছে? নেই? তাহলে উদাহরণ 1-এর কোশ্চেনটা করে ফেল। পেজ নাম্বার নয়, যেখানে শেষ হচ্ছে নতুন বইতে পেজ নাম্বার কত? উদাহরণ 1 বলছি, বল পেজ নাম্বারটা কত?
380 নতুন বইতে পেজ নাম্বার 380, পুরনো বইতে পেজ নাম্বার 861। উদাহরণ 1-এর কোশ্চেন করতে হবে। উদাহরণ 1 কি বলেছে, যে একটি সরল দোলকের দৈর্ঘ্য 21% বৃদ্ধি পেলে তার পর্যায়কাল কত শতাংশ বৃদ্ধি পাবে। এই কোশ্চেন কিন্তু এই পদ্ধতিতে যাবে না। পার্সেন্টেজ এররের যে আমরা এই পদ্ধতিগুলো করি, পাওয়ারটাকে সামনে নিয়ে এসে যে গুণ করে দিই, এটা কেবলমাত্র যদি ওই পরিবর্তনটা 5%-এর থেকে কম হয়। 5%-এর থেকে বেশি হলে আমরা কিন্তু এমনি যে নর্মাল যে মেথড সেটাতে যাব। তাহলে এখানে কি বলেছে দেখ, উদাহরণ 1-এর কোশ্চেন আছে, উদাহরণ 1 আছে কি, যে এল এর শতকরা পরিবর্তন কত, একটি সরল দোলকের দৈর্ঘ্য 21% বৃদ্ধি, তাহলে এল এর বৃদ্ধি কত হচ্ছে 21%। তাহলে টি এর বৃদ্ধি কত হবে, দেখ এখানে কি বলছি শোন, আমি ধরে নিলাম আগে কত ছিল, আগে ছিল এল, আগে ছিল কত এল, ব্যাক থেকে হাত বার কর, 2π√L/G, ঠিক আছে, 2π√L/G। এবারে প্রথমে ছিল কি দৈর্ঘ্য এল, এই জন্য হচ্ছে কি টি। এরপরে আমি যদি বলি অন্তিম দৈর্ঘ্য কত হবে, অন্তিম দৈর্ঘ্য কত হবে 1.21 এল। বলবি কিভাবে করে দিল, চট করে করে দেখ, করে দেখ। এল ড্যাশ মানে এল এর যদি বৃদ্ধি 21% করি, 21 মানে কত, 21% মানে 21/100 মানে 0.21। আগে ছিল এল মানে 1 এল, বাড়লো 0.21 এল, তাহলে কত হবে 1.21 এল। বোঝা গেল কি, আগে ছিল এল, আগে ছিল শুধু এল, পরে বেড়েছে কত 0.21 এল, 21% মানে এটাই। তো 1 আর 0.21 মানে কত 1.21 এল। ক্লিয়ার হলো, হয়েছে তো। তাহলে টি ড্যাশ কত হবে, টি ড্যাশ মানে এখন পর্যায়কাল কত হবে 2π√L-/G, হ্যাঁ কি না, বলবি জি, জি পরিবর্তন হচ্ছে না, অভিকর্ষজ ত্বরণ যেমনকে তেমন আছে। 2π√, কত হবে 1.21L/G, তাই তো। এটাকে আমি একটু কায়দা করছি, দেখ কিভাবে, 2π, ঠিক না, 2π√L/G ভেতরে নিলাম, আর এইটা হলো √1.21 কে লিখলাম 121/100। কোনো সমস্যা আছে কারোর, নেই। এই 2π√L/G কে আমি কি লিখতে পারি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি লিখতে পারি। আচ্ছা 121 মানে কত 11, আর 100 মানে কত 10, মানে টি ড্যাশ আমার কাছে হয়ে যাচ্ছে কত টি ইন্টু এটা কত হচ্ছে 11/10 মানে কত 1.1, 11/10 মানে কত 1.1। 121√11, 10 100√10, 11/10 মানে কত 1.1। তাহলে আমার কাছে টি ড্যাশ হলো কত 1.1 টি। এখন বলতে পারবি টি এর শতকরা কত পরিবর্তন হচ্ছে কিচ্ছু না করে, এখান থেকে দেখে বলতে পারবি। দেখ আগে ছিল কত টি, আগে ছিল টি, আগে ছিল টি, এখন হচ্ছে 1.1 টি, তাহলে শতকরা কত বেড়েছে, আরে মাইনাস ফাইনাস ছাড়, এমনিতে বল অ্যান্সার কি হচ্ছে 10%। কি করে 10%, একে বেড়েছে 0.1, 100 তে কত বেড়েছে 10, গুণ 10 করে, গুণ 100 করে দে, 10, 10 হচ্ছে তো না 100 হবে, 10 হচ্ছে, হ্যাঁ 10 হচ্ছে। তাহলে এখান থেকে, আর এমনি নর্মাল মেথড আমরা যদি করতে চাস কি হবে, শতকরা পরিবর্তন টি ড্যাশ মাইনাস টি, ঠিক আছে, টি এর পরিবর্তন যদি বলি, শতকরা পরিবর্তন কত হবে টি ড্যাশ মাইনাস টি বাই টি ইন্টু 100%। অত কিছু করতে কর, করলে হবে, ঠিক না। টি ড্যাশের টি ড্যাশ কত 1.1 টি, এগুলো মুছে দিই, কার হয়নি, হয়নি, কোনটা বুঝতে পারিস নি বল। প্রথমে ছিল টি সমান 2π√L/G, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা এটা, এটা মানে কি, এটা মানে তো ক্যাপিটাল টি ইনটু, আচ্ছা এইটা বুঝতে পারিস না, দেখ এখান থেকে দেখ 2π√1.21L/G, তো এটা পুরোটা রুটের ভেতরে ছিল, আমি কি করতে পারি √L/G ইন্টু √1.21, √1.21 কে কি লিখতে পারি 121/100। এই √121/100 মানে কি, √121 মানে কত 11, √100 মানে কত 10, মানে 11/10, 11/10 মানে কত 1.1, 11 কে 10 দিয়ে ভাগ করলে 1.1, আর 2π√L/G মানে কত ক্যাপিটাল টি। তাহলে টি ড্যাশের ভ্যালুটা হচ্ছে কত 1.1 টি।
এবার টি এর শতকরা পরিবর্তন কি হবে না অন্তিম মান মাইনাস প্রাথমিক মান বাই প্রাথমিক মান গুণিতক 100%। এটার মান হচ্ছে কত 11/10 রুট ওভার করলে 121 বাই এটা কত রুট ওভার 121 মানে কত 11 10 কোনটা এটা এটা এটাই তো ক্যাপিটাল টি এই তো আছে এখান থেকে তো নিয়ে এসেছি এটা এই যেটা ওটাই বসিয়ে দিচ্ছি ক্যাপিটাল টি দেখে নিয়েছি ঠিক আছে অসুবিধা নেই হলো এটা এবার দেখ এখান থেকে তাহলে আমি শতকরা পরিবর্তন তাহলে কিভাবে করছি টি ড্যাশ মাইনাস টি মানে পরিবর্তন টি ড্যাশ মাইনাস টি বাই টি গুণিতক 100%। টি ড্যাশের ভ্যালু কত 1.1 টি মাইনাস টি ডিভাইডেড বাই টি ইন্টু 100%। টি কমন এলে 1.1 থেকে 1 কমন গেলে 0.1 ডিভাইডেড বাই টি 100%। এটাকে গুণ করলে কত হবে 0.1 ইন্টু 100 মানে 10%। ঠিক আছে 10% হচ্ছে কি উত্তর 10% হচ্ছে উত্তর হলো বেশ উদাহরণ 2 এর কোশ্চেন উদাহরণ 2 উদাহরণ 2 এর কোশ্চেন কোশ্চেন বুঝতে পেরেছিস কে কোশ্চেন বুঝতে পারিস নি বল এখনো পর্যন্ত হ্যাঁ উদাহরণ 2 ঘরের ছাদ থেকে এখানে কি আছে ঘরের ছাদ থেকে ঝোলানো এল দৈর্ঘ্যের একটি সরল দোলকের দোলনকাল টি1 দৈর্ঘ্য এক্স পরিমাণ কমালে দোলনকাল হয় টি2 প্রমাণ করে এইটা কি হবে এদিকে দেখা আসছি ওই গ্রাফে আসছি শতকরা পরিবর্তন মানে কি রকম আমি করি দেখ 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 আগে ছিল পর্যায়কাল টি পরে হয়েছে কত টি ড্যাশ তাহলে পরিবর্তন কত হয়েছে টি ড্যাশ মাইনাস টি তাহলে আমি কি বলবো পর্যায়কাল টি ছিল টি তে পরিবর্তন এত একে পরিবর্তন টি ড্যাশ মাইনাস টি বাই টি 100-তে পরিবর্তন বুঝা গেল শতকরা পরিবর্তন যাই হোক এবারে উদাহরণ 2 এর কোশ্চেন কি বলেছে উদাহরণ 2 এর কোশ্চেন বলেছে যে একটি সরল দোলককে ছাদ থেকে ঝোলানো ছিল আমি ধরে নিলাম এর দৈর্ঘ্য কত এল এর দৈর্ঘ্য এল তো এখন এর পর্যায়কাল কত টি বলেছে 2 পাই রুট ওভার এল বাই জি কারো সমস্যা আছে 2 পাই রুট ওভার এল বাই জি নেক্সট কি বলেছে দৈর্ঘ্য এক্স পরিমাণ কমালে এখন এরকম একটা পেন্ডুলাম করলাম যার দৈর্ঘ্য হচ্ছে কত এক্স কমিয়ে দিয়েছে মানে দৈর্ঘ্য কত এল মাইনাস এক্স তাহলে এখন যে পর্যায়কাল সেটা করতে বলেছে আচ্ছা প্রথমে ছিল টি1 পরে হচ্ছে কত টি2 টি2 সমান 2 পাই রুট ওভার এল বাই রুট ওভার এল মাইনাস এক্স বাই জি এবার বলেছে প্রমাণ করো এক্স বাই টি1 স্কোয়ার মাইনাস টি2 স্কোয়ার একটা ধ্রুবক হবে টি1 স্কোয়ার মাইনাস টি2 স্কোয়ার একটি ধ্রুবক হবে এটা ধ্রুবক প্রমাণ করতে হবে করে ফেল এটা ভালো কথা বলবো এখান থেকে টি1 স্কোয়ার টি2 স্কোয়ারের মান বার কর দিয়ে এখানে বসিয়ে দে দিলেই হয়ে যাবে টি1 স্কোয়ার কিভাবে পারবে এখান থেকে স্কোয়ার করে দে উভয় পক্ষে কর সবাই কর আমি করবো না ঠিক আছে নিজেরা কর এখান থেকে আমাকে টি1 স্কোয়ার এখানে কি বলছে দেখ এটা বলছে এই মানটা ধ্রুবক হবে মানে কি আমি এক্স বাই টি1 স্কোয়ার মাইনাস টি2 স্কোয়ারটার মান বের করব করে দেখবো যে ধ্রুবক আসছে কিনা ঠিক আছে করে দেখবো কি ধ্রুবক আসছে কিনা দেখ আমি এখান থেকে করছি কি টি1 স্কোয়ার কত আসছে
টি ওয়ান এর স্কোয়ার হচ্ছে 4 পাই স্কোয়ার এল বাই জি, আর টি টু স্কোয়ারের মান হচ্ছে কত 4 পাই স্কোয়ার এল মাইনাস এক্স বাই জি। এখন বলেছে কি, এবার কি লিখবো এখন, এক্স বাই টি ওয়ান এর স্কোয়ার মাইনাস টি টু স্কোয়ার, বল ঠিক আছে, সমান এক্স যেমন আছে আছে, টি ওয়ান এর স্কোয়ার কত হচ্ছে 4 পাই স্কোয়ার এল বাই জি মাইনাস 4 পাই স্কোয়ার এল মাইনাস এক্স বাই জি। কি কমন আসবে বলতো, 4 পাই স্কোয়ার বাই জি কমন আসবে, 4 পাই স্কোয়ার বাই জি কমন আসছে, তাহলে এখান থেকে কত হচ্ছে এক্স, না 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 এল বাই জি কমন আসছে না, 4 পাই স্কোয়ার বাই জি কমন আসছে, এটা হচ্ছে এল মাইনাস এক্স, ঠিক আছে। এখান থেকে কত আসছে দেখ, এক্স জি ডিভাইডেড বাই কত হচ্ছে 4 পাই স্কোয়ার, আর এখান থেকে কি হচ্ছে বল, এল মাইনাস এল প্লাস এক্স, হ্যাঁ কি না, এল এল কেটে গেল, তাহলে এখান থেকে হচ্ছে কত এক্স জি ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার ইন্টু এক্স, এক্স এক্স কেটে গেল, তাহলে কত হচ্ছে জি বাই 4 পাই স্কোয়ার। এমনিতে জি একটা ধ্রুবক, 4 পাই স্কোয়ারও ধ্রুবক, সমান ধ্রুবক। এই সমস্ত কোশ্চেন করতে হবে, আটকে যায় না যেন, এগুলো খুব একটা কঠিন কোশ্চেন, মান বসালেই সব হয়ে যাচ্ছে। উদাহরণ 16 কোশ্চেন করবি, উদাহরণ 16, হ্যাঁ এক্ষুনি, উদাহরণ 16, উদাহরণ 16 করানো কোশ্চেন। কি আছে কোশ্চেন, এটা করানো কোশ্চেন, ফেজর ডায়াগ্রাম দিয়ে করা যাবে, হয়ে গেছে সবার, আর করছি না তাহলে, ঠিক আছে না, করতে হবে করতে হবে করতে হবে, করানো ছিল এরকম অনেক কোশ্চেন, দেখ একটু বলে দিচ্ছি। বলেছে দুটো সরল দোলগতির বিস্তারের অনুপাত, উদাহরণ 16, প্রথম সরল দোলগতিটা কত আছে, y1 = 10 sin 4 pi t প্লাস পাই বাই 4, আর y2 কত আছে, y2 আছে 5 sin 3 pi t, 5 sin 3 pi t প্লাস রুট 3 cos 3 pi t, রুট 3 cos 3 pi, এটা আগের দিন করেছিলাম না, cos 3 pi t। প্রথম কথা বল, একে কি করতে হবে, গুণ করে নিতে হবে একটু, ঠিক আছে, 5 sin এখানে ব্র্যাকেট আছে, আচ্ছা 5 বাইরে আছে, 5 এর পরে ব্র্যাকেট ছিল তাই না, এটা ছিল ঠিক, 5 তাহলে কি হচ্ছে 5 sin 3 pi t প্লাস 5 রুট 3 cos 3 pi t, প্রথম কথা বল, এরা হচ্ছে কি দুজন এসএইচএম, এই দুটো এসএইচএম এর উপরিপাতের ফলে একটা এসএইচএম হবে অবশ্যই, কেন, ওমেগা ঠিক আছে, দুজনেরই ওমেগা কত 3 পাই করে আছে। এখন তাহলে আমরা কি করব, এক কাজ করি, দুজনকে একই ফেজে নিয়ে মানে হচ্ছে একই এতে নিয়ে যেতে হবে না, তাহলে এক কাজ করি 5 sin 3 pi t প্লাস, এটা কি করব 5, হ্যাঁ sin 3 pi t প্লাস 90 ডিগ্রি, ঠিক আছে, এটা হলো একই দশায় নিয়ে যেতে, একই হচ্ছে দশায় নয়, একই ত্রিকোণমিতিক ফাংশনে নিয়ে যেতে হবে। এবার কি করব না 3 পাই, এটা হচ্ছে কত 5 আছে, আর একজন কে আছে 5 রুট 3 আছে, কিন্তু এদের মধ্যে দশা পার্থক্য কত 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে কি, এটা 3 পাই টি, এটা 3 পাই টি প্লাস 90, মানে কি হচ্ছে 5 রুট 3 90 ডিগ্রি দশা কোণে এগিয়ে আছে,
এটা হচ্ছে কত 90 ডিগ্রি। হ্যাঁ এটা 90 হচ্ছে না কেন? ভগবান, একে কি করে বলবো, অনেকদিন আগে থেকে বলা হচ্ছে এগুলো। আচ্ছা এটা আছে তো, cos কে সাইনে করেছি, সাইন, এবারে এদের দুজনের লব্ধি কত হবে? √5√3 এর হোল স্কোয়ার প্লাস কত হবে 5 এর স্কোয়ার করলে কত হবে এটা হবে কত 25 আর 3 এ 75 প্লাস 25, তাহলে কত হচ্ছে √100, মানে কত হচ্ছে 10। এটা হবে কি, এটা হবে বিস্তার দুজনকে মিলিয়ে, তাহলে কত হবে 10 সাইন হবে, সাইন 3πt হবে, প্লাস এই 5টা যে কোণ করেছিল সেটা 3πt, তার সঙ্গে এই কোণটা আমি যদি ফাই বলি তাহলে tan ফাই কত হবে? tan ফাই হচ্ছে লম্ব মানে 5√3 বাই ভূমি হচ্ছে কত 5, তো কেটে দিলে ফাই কত হচ্ছে 60 ডিগ্রি, tan ফাই √3 মানে ফাই এর মান কত 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির ভ্যালু কত √3, তাহলে এখানে হবে কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে কত π/3। তাহলে এটা হলো কি এসএইচএম এর ইকুয়েশন। এই দুটো, এটা আগে থেকে ছিল আর এটাকে সাজানো হলো y2, তাই না? এই দুজনকে দেখে কি মনে হচ্ছে এদের বিস্তার কত? এর বিস্তার কত 10, এর বিস্তার 10, তাহলে এদের বিস্তারের মধ্যে অনুপাত কত? বিস্তারের অনুপাত, আমি যদি এটাকে a1 বলে দিই, এটাকে যদি a2 বলে দিই, তাহলে বিস্তারের অনুপাত কত হবে? a1 অনুপাত a2 সমান 10:10, মানে 1:1। ক্লিয়ার হলো? 1:1, এর বিস্তার 10, এর বিস্তার 10, 10:10, দুজনের বিস্তারের অনুপাত। সব যত শর্ট করতে পারবি হয়ে যাবে, অসুবিধা নেই কিছু। হ্যাঁ পরের হেডিং আসবে কি, সেকেন্ড দোলক বা দোলক ঘড়ি, সেকেন্ড দোলক বা দোলক ঘড়ি। বইটা উল্টা দেখি, পৃষ্ঠা উল্টা, উল্টা উল্টা, ওই যে, না না না, এটা 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 আছে সেকেন্ড দোলক বা দোলক ঘড়ি, ঠিক আছে? তো সেকেন্ড দোলক বা দোলক ঘড়ি হচ্ছে কি, এই যে সিম্পল পেন্ডুলাম হচ্ছে না, এই যে সিম্পল পেন্ডুলাম করা হচ্ছে, তার একটা পর্যায়কাল আছে তো, হ্যাঁ তার একটা পর্যায়কাল আছে, তো এই পর্যায়কালটা যদি 2 সেকেন্ড হয় তাকে বলে সেকেন্ড দোলক। বোঝা গেল কি, সেকেন্ড দোলক বা সেকেন্ড পেন্ডুলাম, সেকেন্ড দোলক বা হচ্ছে কি দোলন ঘড়ি বা দোলক ঘড়ি, দোলক ঘড়ি, ঠিক আছে? তো এই যে সিম্পল পেন্ডুলাম আমরা এটা করছি, দেখ এখানে, এখানে যদি আমি একে এইখানে টেনে নিয়ে আসি, এখানে টেনে নিয়ে আসি, নিয়ে এসে কি করি ছেড়ে দিই, তাহলে এখানে যাবে গিয়ে এইভাবে ঘুরে আসবে, এটা একটা কি হলো পর্যায়কাল, এখান থেকে এইরকম করে যাবে গিয়ে ঘুরে আসবে, ঠিক না? এই পর্যায়কালটা যদি 2 সেকেন্ড হয় তখন তাকে বলবো কি দোলক ঘড়ি বা সেকেন্ড দোলক, ঠিক না? তাহলে আমার কাছে কথা হলো যে এটা যদি দোলক ঘড়ি 2 সেকেন্ড হয় এর পর্যায়কাল, তাহলে সুতোর দৈর্ঘ্য কত? প্রশ্ন হলো দোলক ঘড়ির সুতোর দৈর্ঘ্য নির্ণয় করো, নির্ণয় করো, মানে এল চাইছে, এল ফর্মুলা কি, টি ইজ ইকুয়ালস টু 2π√L/g, টি এর ভ্যালু 2 সেকেন্ড, 2, টি এর ভ্যালু কত 2, এটা 2π, তাই তো, √L/g, জি এর মান কত 9.8, জি এর মান কত 9.8। একটা জিনিস জানিস তোরা কি বলছি, যে
যখন আমরা করতাম পাই এর ভ্যালু কত 3.14 প্রায়। পাই স্কোয়ার যদি করিস তোরা কত আসবে জানিস 9.8 প্রায় আসবে। করে দেখিস পাই স্কোয়ার মানে 9.8 আসবে, এক্সাক্ট ভ্যালু নয় 9.8 আসবে। তাহলে আমি এখানে কি করতে পারি যে 2 পাই এই যে নিচে রুট ওভার এল, রুট জি কে কি আমরা লিখতে পারি না পাই? দেখ এটা মানে কত জি, পাই মানে 3.14, পাই স্কোয়ার মানে 9.8 মানে কত জি, তাহলে পাই হচ্ছে কত রুট ওভার জি। তাহলে রুট জি কে আমরা কি লিখতে পারি পাই লিখতে পারি। তাহলে এখান থেকে চলে আসবে কি, এখান থেকে চলে আসবে 2 ইজ ইকুয়ালস টু 2 পাই রুট জি হচ্ছে কত পাই, আর এটা হচ্ছে কত রুট এল। পাই পাই কেটে গেল, ঠিক না, পাই পাই কেটে গেল। আর এদিকে হচ্ছে 2 সমান 2 রুট এল, তাহলে 2 2 কেটে গেছে 1 সমান রুট এল, মানে এল সমান কত হচ্ছে 1, এসআই এককে মিটার, 1 মিটার। বইতে উত্তর দেখ 99.40 সেন্টিমিটার আছে। 99.40 সেন্টিমিটার মানে কি প্রায় 100 সেমি। 100 সেমি মানে কি 1 মিটার, 100 সেমি মানে 1 মিটার, সেকেন্ড দোলক বা দোলক ঘড়ি, ঠিক আছে। যদি বলে সরল দোলকের সুতোর দৈর্ঘ্য কত এমসিকিউ থাকে, তাহলে তুই কিন্তু লিখবি সুতোর দৈর্ঘ্য হচ্ছে কত 99.40 সেন্টিমিটার। ক্যালকুলেটর যদি আমরা ইউজ করি 99.8 যদি পুরো এক্সাক্ট ভ্যালু বসাই, আর পাই এর ভ্যালুও কত 3.14 না নিয়ে ক্যালকুলেটারেই পাই বসাই, তাহলে এল এর ভ্যালু আসবে এটা, ঠিক আছে। সরল দোলকের এখানে হচ্ছে কি সরল দোলকের সুতোর দৈর্ঘ্য হচ্ছে কত প্রায় 1 মিটার হচ্ছে। এবার হেডিং দেব কি ঘড়ির স্লো এবং ফাস্ট যাওয়া। ঘড়ির স্লো এবং ফাস্ট যাওয়া বলতে কি বুঝছি আমরা, ঠিক আছে। দেখ প্রথম কথা, আমরা চোখে যা দেখছি, ঠিক না, যদি আমি বলি চোখে যা দেখছি মানে কি ঘড়ি যেভাবে চলছে, যদি আমি বলি ঘড়ি যেভাবে চলছে কি হচ্ছে দেখ, এটা ধরো ঘড়ি আছে, এইটা যখন এইটা সিম্পল পেন্ডুলাম আছে তো, এটা যখন কি হচ্ছে ধরো এইভাবে যে দুলছে না, এটা ধরো একবার এইরকম গিয়ে ঘুরে এলো, তার মানে কি দেখাবে ঘড়িতে 2 সেকেন্ড চলে যাবে। এখান থেকে কাটাটা ছিল ঘড়ির কাটা এখানে চলে আসবে, তাই না, ও কিন্তু 2 সেকেন্ড ওখানে চলে যাবে। এখন কথা হলো যে এই পর্যায়কাল যদি টি, এই পর্যায়কালটা যদি 2 সেকেন্ডের চেয়ে বেশি হয়, তার মানে কি এ যাবে মানে এ গিয়ে ফিরে আসতে 2 সেকেন্ডের যে বেশি নিচ্ছে, ধরো আমি বললাম 2.5 সেকেন্ড নিচ্ছে, তখন কিন্তু কাঁটাটা এখান থেকে এখানে যাবে, মানে কি ঘড়িতে দেখাচ্ছে 2 ঘর চলে গেছে, অ্যাকচুয়ালি সময় কিন্তু 2.5 হয়েছে, মানে কি হলো ঘড়ি তাহলে কি আছে স্লো আছে। অ্যাকচুয়ালি সময় 2.5 কিন্তু দেখাচ্ছে 2, মানে কি ঘড়ি স্লো আছে। তার মানে পর্যায়কাল বেড়ে যাওয়া মানে ঘড়ি স্লো যাওয়া। তাহলে আমি কি করব পর্যায়কাল, পর্যায়কাল বেড়ে গেলে ঘড়ি কি যাবে স্লো যাবে, উল্টো স্লো যাবে। আর যদি পর্যায়কাল কমে যায় ঘড়ি ফাস্ট যাবে, পর্যায়কাল কমে গেলে ঘড়ি ফাস্ট যাবে। এখন আমাদের দেখতে হবে যে কোথায় কোথায় কি কন্ডিশন হলে এই পর্যায়কাল বাড়বে কমবে। যদি আমি বলি টি ইজিক্যালস টু 2 পাই রুট ওভার এল বাই জি, ঠিক না, 2 পাই রুট ওভার এল বাই জি। দেখ টি কিন্তু জি এর উপর নির্ভর করছে, ঠিক না, যেখানে যেখানে জি কমে যাবে সেখানে কি হবে টি বেড়ে যাবে, টি বেড়ে যাবে মানে কি ঘড়ি স্লো যাবে। কোথায় জি কমে যেতে পারে, জি কমে যেতে পারে যদি আমি ভূপৃষ্ঠের কিছুটা নিচে যাই বা কিছু উচ্চতায় যাই,
অথবা নিরক্ষরেখায় যাই, মেরু থেকে নিরক্ষরেখায় যাই, তাহলে এগুলোতে কি হয়, জি কমে যায়। তাহলে জি কমে যাবে কোথায় কোথায়, জি আমি লিখছি, জি কমে যায়, জি কমে যায়, অভিকর্ষজ ত্বরণ কমে যায় কোথায় না, ভূপৃষ্ঠ থেকে উঁচুতে উঠলে, নাম্বার ওয়ান, ভূপৃষ্ঠ থেকে কিছু উচ্চতায় উঠলে, কিছু উচ্চতায় গেলে। নাম্বার টু, কি বলবো না, ভূপৃষ্ঠ থেকে কিছু পৃথিবীর গভীরতায়, কিছু গভীরতায় গেলে। ভূপৃষ্ঠ ওপরে উঠলেও কমে, নিচে গেলেও কমে, তাই তো। ভূপৃষ্ঠ থেকে কিছু, বল কিছুই জানি না, আমরা ভুলেই গেছি। কিছু গভীরতায় গেলে, কিছু গভীরতায় গেলে, আর কি, নিরক্ষরেখায় গেলে, ঠিক আছে। মেরু অঞ্চল থেকে নিরক্ষরেখায় গেলে, অঞ্চল থেকে নিরক্ষরেখায় গেলে, নিরক্ষরেখায় গেলে কি হবে, জি কমে যাবে, ঠিক না, জি কমে যাবে। তাহলে জি কমে যায় এটাতে, তাহলে জি কমে গেলে কি হবে, টি বেড়ে যাবে, টি বেড়ে গেলে ঘড়ি কি হবে, স্লো যাবে, টি বেড়ে গেলে কি হবে, ঘড়ি স্লো যাবে, সুতরাং ঘড়ি স্লো যাবে। তাহলে প্রশ্ন যদি বলে, এখান থেকে যে কোনো একটা টুকে দেবে, কিরকম, যে ভূপৃষ্ঠ থেকে কিছুটা উচ্চতায় বা পাহাড়ের উচ্চতায় গেলে ঘড়ি স্লো যাবে না ফাস্ট যাবে, ব্যাখ্যা করো। কি হবে, কি বলবো না, যে সেকেন্ড দোলকের পর্যায়কাল টি ইকুয়াল টু পাই রুট ওভার এল বাই জি, 2 পাই রুট ওভার এল বাই জি। এবার বলবো যে জি যদি বাড়ে, তাহলে যদি বলি জি কমে, তাহলে টি বেড়ে যাবে, ঠিক আছে। বা হচ্ছে কি, জি এখানে লিখবো টি সমানুপাতিক 1/√জি, এরকমও লিখতে পারি। এবার লিখবো কি, যে ভূপৃষ্ঠ, এবার দেখবো কি ভূপৃষ্ঠ থেকে কিছুটা উচ্চতায় বলেছে, বলবো ভূপৃষ্ঠ থেকে কিছু উচ্চতায় গেলে অভিকর্ষজ ত্বরণ কমে যায়, অভিকর্ষজ ত্বরণ কমে গেলে পর্যায়কাল বেড়ে যাবে, পর্যায়কাল বেড়ে গেলে ঘড়ি স্লো যাবে। বোঝা গেল উত্তর। নেক্সট আরেকটা স্টেপ আছে এখানে, কি এল মানে সুতোর দৈর্ঘ্য। সুতোর দৈর্ঘ্য কিসের উপর নির্ভর করছে জানি, আমরা যে সুতোর দৈর্ঘ্য বলছি সেটা অ্যাকচুয়ালি কি, দেখ ধর আমি একটা জিনিস দিচ্ছি এখানে, যে টোকা হয়নি এগুলো, ধর আমি এখানে দিলাম, এটা হচ্ছে কি এল দৈর্ঘ্য, এখানে একটা বল আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফাঁপা বল আছে, ঠিক আছে, এটা ফাঁপা বল আছে, ঠিক আছে। আরেকটা আছে সেই এল দৈর্ঘ্য, এটা হচ্ছে কি নিরেট বল আছে, পুরো পুরো নিরেট বল আছে, নিরেট। আরেকটা বল আছে এল দৈর্ঘ্য, এটা আছে, একই সাইজের বল এখানেও আছে, ঠিক আছে, কিন্তু এখানে কি করা আছে, হাফ বালি ভরা আছে, হাফটা বালি বা জল যা কিছু ভরা আছে এতটা, ঠিক আছে, হাফ ফিল্ড, ঠিক আছে, বালি দিয়ে অর্ধেক, অর্ধেক পূরণ করা আছে, বালি দিয়ে, বালি দিয়ে অর্ধেক পূরণ করা আছে। আমি যদি বলি এটার পর্যায়কাল টি1, এটার পর্যায়কাল টি2, এটার পর্যায়কাল টি3, এদেরকে মানে ক্রমহ্রাসমান বা ক্রমবৃদ্ধিমান অনুসারে সাজাতে হবে, ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান অনুসারে সাজাতে হবে, মানে এদের মধ্যে কে বেশি কে কম হবে, পর্যায়কাল অনুসারে। সবার কিন্তু এল ঠিক আছে, দেখ আমরা পর্যায়কালের ফর্মুলা কি জানি, 2 পাই রুট ওভার এল বাই জি, জি তো সবার জন্য ঠিক আছে, 2 পাই কনস্ট্যান্ট, এল সবার তো এল সেম, তাই না, সবার এল সেম তো, সবার এল সেম নয়। এল মানে অ্যাকচুয়ালি কি বোঝায় এখানে সেটাই বোঝার। এল হচ্ছে কি, দেখ এল মানে হচ্ছে কি, পেন্ডুলামের দৈর্ঘ্যটা কি হচ্ছে, এটা তো বললাম, এখানে যে বলটা ঝোলানো আছে সেই বলের ভর কেন্দ্র কোথায়, সেই বলের ভর কেন্দ্র কোথায়, তো যেখান থেকে ঝোলানো আছে সেখান থেকে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে এল। ক্লিয়ার হলো। দেখ যদি এটা ফাঁপা বল হয়, ফাঁপা বলের ভর কেন্দ্র কোথায়, একদম মাঝে, তার মানে এটাই পুরোটা হচ্ছে কত, এল। আচ্ছা নিরেট বলেরও কিন্তু একদম মাঝে, তাহলে এর বেলাও কিন্তু কি হচ্ছে, এল, তাহলে দুজনের এল কিন্তু সমান হচ্ছে, তাহলে টি1 সমান টি2 হবে। ক্লিয়ার। আচ্ছা এর বেলা কি হবে, দেখ এটা পুরোটা খালি, এটা ভর্তি আছে, মানে ভর কেন্দ্র কিছুটা নিচের দিকে যাবে,
মানে এর বেলা কিন্তু এল কি হবে, কিছুটা বেশি হবে। এর বেলা কি হবে, এল বেশি হবে। এল বেশি হবে মানে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। যার এল বেশি হবে তার টি বেশি হবে, তার মানে এর বেলা টিটা বেশি হবে, তাহলে গ্রেটার দেন টি3, লেস দেন টি3। মাথায় ঢুকেছে কিছু, না বেরিয়ে গেছে? উত্তর দিক থেকে ঢুকেছে, দক্ষিণ দিক দিয়ে বেরিয়ে গেছে? তাহলে ভর কেন্দ্র পর্যন্ত আমাদের কিন্তু দূরত্ব নিতে হচ্ছে, ঠিক আছে? ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব আমাদেরকে নিতে হচ্ছে। নেক্সট কথা হলো যে আমরা যে সুতোর কথা বারবার বলছি, তো ঘড়িতে কিন্তু একে যে ঝোলানো হয় সেটা কিন্তু কি হয়, ধাতুর ধাতুর তার দিয়ে ঝোলানো হয়, ঠিক আছে? ধাতুর তার বলতে কি, তামার তার হতে পারে, ঠিক আছে? পাত নয়, এমনি তার দিয়ে ঝোলানো হবে, ঠিক না? তো এখান থেকে দেখ এল এখানে যে আছে, এবার বল উষ্ণতা যদি বাড়ে তাহলে ধাতুর দৈর্ঘ্য বৃদ্ধি হয়, যেটা ক্লাস 10-এ তোরা পড়েছি, দৈর্ঘ্য প্রসারণ। তাহলে এটা যদি আমি বলি যে শীতকালে কি হবে, দৈর্ঘ্যটা সংকুচিত হবে, আর গরমকালে দৈর্ঘ্য এই জন্য বুঝতে পারিস না, ঠিক আছে? এই কারণে পড়া বুঝতে পারিস না, ঠিক আছে? পড়তে পড়তে যদি এদিক ওদিক তাকাস, এই কারণে পড়া বোঝা যায় না, ঠিক আছে? কোনো কথা যখন বলা হচ্ছে তার দিকে ফুল অ্যাটেনশন থাকলে একটা মূর্খও বুঝতে পারবে। কি বলছি দেখ, এখানে এটা সুতো দিয়ে জোড়া আছে, ঠিক আছে? শীতকাল আর গরমকালের মধ্যে যদি আমি বলি, গরমকালে কি হবে, সুতোর দৈর্ঘ্যটা কিছুটা বেড়ে যাবে, মানে এল বেড়ে যাবে। এল বেড়ে গেলে কি হবে, টি বেড়ে যাবে। টি বেড়ে যাওয়া মানে কি হবে, ঘড়ি স্লো যাবে। এটা হচ্ছে কি গ্রীষ্মকাল, ঠিক আছে? গ্রীষ্মকালে এল বেড়ে যাবে, এল বেড়ে গেলে টি বেড়ে যাবে। শীতকালে কি হবে, শীতকালে এল কমে যাবে। শীতকালে কি হয়ে যাবে, এল কমে যাবে। এল কমে গেলে কি হবে, টি কমে যাবে। টি কমে গেলে ঘড়ি কি হবে, ফাস্ট যাবে। ব্যাস এটুকু লিখে নে। এগুলো শর্ট কোশ্চেন দেবে, যে একটা একটা সেকেন্ড দোলকের দোলনকাল শীতকাল এবং গ্রীষ্মকালের মধ্যে, একটা সেকেন্ড দোলক শীতকাল এবং গ্রীষ্মকালের মধ্যে কোন সময়ে স্লো যাবে, কোন সময়ে ফাস্ট যাবে, ব্যাখ্যা করো। এই সমস্ত কোশ্চেন দেবে 2 মার্কস করে। হ্যাঁ হয়ে থাকবি, বলি পরীক্ষা ভালো হয়নি। হয়েছে? কারো বুঝতে সমস্যা আছে? এত পর্যন্ত যতটা হলো একবার সবাই পুরোটা দেখে নে, যা যা হলো, ঠিক আছে? 2-4 মিনিট সময় দিচ্ছি। এখন ছুটি নয়, এখন কমসে কম আরো 45 মিনিট পড়া হবে, তারপর ছুটি। হ্যাঁ, কি টিউশন আছে? কটায়? 11টায়? 10:30টায়? 11টায় ছিল, এটা 10:30টায় হয়ে গেল কিভাবে? নেক্সট, এদিকে দেখা। ধরো এটা হচ্ছে কি একটা টেবিল আছে, এই টেবিলটা কিন্তু ঘর্ষণহীন, ঠিক আছে? কি আছে? ঘর্ষণহীন। এখানে হচ্ছে এরকম দেওয়ালে এখানে স্প্রিং জোড়া আছে, স্প্রিং, এবং এই স্প্রিং এর সঙ্গে একটা ব্লক জোড়া আছে, ঠিক আছে? একটা ব্লক জোড়া আছে, ক্লিয়ার হলো তো? আচ্ছা আমি যদি বলি এখন কি আছে, স্প্রিংটা সাম্যাবস্থায় আছে, এখন স্প্রিংটা সাম্যাবস্থায় আছে, এটা হচ্ছে কি এর সাম্যাবস্থান পজিশন, ঠিক না? এটা সাম্যাবস্থান পজিশন, এটা স্প্রিং আছে, বেশ। এখন আমি কি করলাম, এটাকে আমি টানলাম, টানলে কি হবে, স্প্রিং এর দৈর্ঘ্য বাড়বে, দৈর্ঘ্য বেড়ে গেল। ধরো এটার দৈর্ঘ্য কত বেড়ে গেল, এক্স, এই জায়গা থেকে দৈর্ঘ্য কত বেড়ে গেল, এক্স দৈর্ঘ্য বেড়ে গেল, এক্স। তাহলে এক্স দৈর্ঘ্য যদি বেড়ে যায়, স্প্রিং এ একটা প্রত্যানয়ক বল তৈরি হবে, এফ সমান কত হবে, মাইনাস কে এক্স, যেটা আমরা স্প্রিং বল বলে থাকি, পড়েছিলাম তো, স্প্রিং এর ক্ষেত্রে মাইনাস কে এক্স হবে। তো
এই যে যে স্প্রিং বলটা হলো, যদি আমি স্প্রিংটাকে ডান দিকে টানি এক্স দৈর্ঘ্য, তাতে করে বল হবে কি বাম দিকে। যদি উল্টো করা হতো, এই স্প্রিংটাকে যদি এক্স যদি ওদিকে মানে কম্প্রেস করা হতো, তাহলে এদিকে বল হতো উল্টো দিকে। তাহলে এটা সবসময় কি হচ্ছে, প্রত্যানায়ক বল হিসাবে কাজ করবে। এক্স যদি ডান দিকে হয়, এফ হবে বাম দিকে। এফ যদি এক্স যদি বাম দিকে হয় মানে কম্প্রেস করা হয়, এফ কি করবে, ওকে উল্টো দিকে দেবে, মানে ওকে সবসময় সাম্যাবস্থায় আনতে চাইবে। মানে আমি যদি একে টেনে জাস্ট ছেড়ে দিই, এটা যদি ঘর্ষণহীন হয় একদম, এ কি হবে, এইভাবে যাবে আসবে যাবে আসবে। তাহলে এটা কি ধরনের সরল দোলগতি, কৌণিক না হচ্ছে কি রৈখিক? রৈখিক। রৈখিক, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, ঠিক না? তো এখানে আমি যদি বলি এফ সমান মাইনাস কে এক্স, এ তো সাজানো গোছানো আছে না। এটাকে আমরা কি জানি, এম এ সমান কত হবে, মাইনাস কে এক্স, বা এ সমান কত হচ্ছে মাইনাস কে বাই এম ইন্টু এক্স। এটা কত, এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখান থেকে ওমেগা কত হচ্ছে, ওমেগা হচ্ছে কত, কে বাই এম। ওমেগা স্কোয়ার হচ্ছে কত, কে বাই এম। তাহলে ওমেগা হচ্ছে কত, রুট ওভার কে বাই এম। তাহলে এখান থেকে পর্যায়কাল টি হচ্ছে কত, টু পাই ওমেগা, টু পাই বাই ওমেগা সমান কত হচ্ছে, টু পাই রুট ওভার এম বাই কে। হয়ে গেল স্প্রিং এর সরল দোলগতি কমপ্লিট। বললাম না চ্যাপ্টার কমপ্লিট হয়ে আছে, শুধু এগুলো একটু একটু করে বললেই হয়ে যাবে। স্প্রিং এর সরল দোলগতি। ঠিক আছে, এবারে কি করে হচ্ছে, স্প্রিংটাকে আমি ওপর থেকে ঝুলিয়ে দিয়েছি, ঠিক না, হয়েছে টুকা। এটা ছিল কি অনুভূমি ভাগে ছিল স্প্রিংটা, এখন স্প্রিংটাকে আমি কি করলাম, ওপর থেকে ঝুলিয়ে দিলাম সিলিং থেকে। দেখ এই স্প্রিংটা যদি নিজে এরকম থাকে, তাহলে স্প্রিংটা এরকম করে থাকছে, কোনো সমস্যা নেই। আর একে যদি আমি এম ভর ঝুলিয়ে দিই, এম ভর, এম ভর ঝোলালে কি হবে, স্প্রিং এর একটা দৈর্ঘ্য তো বৃদ্ধি হবে। কেন কি, এ কি করছে, একে এম জি বলে টানছে, এর জন্য আমি ধরলাম কি স্প্রিংটার দৈর্ঘ্য বৃদ্ধি হলো কি এল। তাহলে আমি কি করব, যে কে বল ধ্রুবক বিশিষ্ট, কে বল ধ্রুবক বিশিষ্ট বিশিষ্ট একটি স্প্রিং, একটি স্প্রিং, একটি স্প্রিং কে ছাদের ছাদ থেকে ঝুলিয়ে তার নিচের প্রান্তে এম ভর ঝোলানো হলে, ধরি স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি এল হয়ে সেটি সাম্যাবস্থায় আসে, মানে ব্যালেন্স হয়ে যাবে না। প্রথমে স্প্রিং একা ছিল, আমি এম ভর ঝোলালে কি হবে, ওর একটা ওজন আছে এমজি, এমজি ওজনের জন্য কি হবে, স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি হলো কত এল, তাহলে ওটা হবে কত না, সাম্যাবস্থায় চলে আসবে, এখন ব্যালেন্স হয়ে আছে, ঠিক না। তাহলে স্প্রিংটা কিন্তু এখান থেকে পুরো দৈর্ঘ্য বৃদ্ধি হয়েই আছে। তাহলে আমি যদি বলি এফ, এফ মানে কত, এখানে এমজি, এখানে স্প্রিং এর যদি আমি বল বলি এটা এফ, এফ স্প্রিং কি করছে, এই ওজনটাকে ব্যালেন্স করছে। তাহলে এফ স্প্রিং মানে আমরা কি জানি, মাইনাস কে এক্স, মান যদি বলি কে ইন্টু এল, এল দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, আর এটা মানে কত এমজি, স্প্রিং বল কত এমজি, এমজির সঙ্গে ব্যালেন্স হয়ে আছে এল। তাহলে এখান থেকে এল কত, এল হচ্ছে এমজি বাই কে, বা কে ইজিকলস টু এমজি বাই এল, এটা করা যেতে পারে, কে ইজিকলস টু এমজি বাই এল, এটা আমরা রাখলাম, ঠিক আছে, কে ইজিকলস টু এমজি বাই এল। কে বল ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিং কে ছাদ থেকে ঝুলিয়ে তার নিচের প্রান্তে এম ভর ঝোলানো হলে ধরি স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি এল হয়ে সেটি সাম্যাবস্থায় আসে, আছে নয় আসে, ঠিক আছে, আসে, সাম্যাবস্থায় আসে।
তাহলে এখান থেকে আমরা এফ স্প্রিং সমান কে ইন্টু এল, তাহলে সেখান থেকে এফ স্প্রিং সমান কত হচ্ছে এমজি। ঠিক আছে, এফ স্প্রিং এর ভ্যালু কিন্তু এমজি হচ্ছে, তাহলে এমজি সমান কে এল, তাহলে সেখান থেকে কে চলে আসছে কত এমজি বাই এল। এখন আমি কি করব, একে আরেকটু হালকা এক্স নিচের দিকে টানবো। কি হবে, এক্স নিচের দিকে টানবো। তাহলে এখান থেকে যদি আমি বলি এবার আমি এক্স নিচের দিকে টানছি, মানে যা ছিল ব্যালেন্স হয়েছিল, এবার যদি আমি এক্স নিচের দিকে টানি, এক্স নিচের দিকে টেনে টানলে কি হবে, প্রত্যানায়ক বল ওপরের দিকে হবে। আমি কিন্তু টেনে ছেড়ে দিলাম, তাহলে প্রত্যানায়ক বলের জন্য ওপরের দিকে উঠে যাবে, আরো কিছুটা উপরের দিকে উঠে যাবে, আবার নিচে আসবে, তার মানে কি হবে এরকম ওঠানামা করবে। ঠিক আছে, এক্স আমি কোথা থেকে টেনেছি, যে সাম্যাবস্থায় যখন ছিল সেখান থেকে আরো এক্স এক্সট্রা টেনেছি। তাহলে এখানে প্রত্যানায়ক বল কত হবে, মাইনাস কে এক্স, এই প্রত্যানায়ক বল কাজ করবে। তাহলে এখান থেকেও কি হবে, ওই একইভাবে আমরা টি কত আসবে, 2π√ওভার এম বাই কে। ঠিক আছে, 2π√ওভার এম বাই কে। এইখানে যদি আমি ওই একই জিনিস দেখ, স্প্রিং কে হরাইজন্টাল রাখলে যা হবে ভার্টিক্যাল রাখলেও তাই হবে, কিন্তু এখানে একটা জিনিস কি আসছে, 2π√ওভার এম, কে এর ভ্যালুটা কত এম জি বাই এল, এম জি ডিভাইডেড বাই এল, এল উপরে উঠে চলে যাবে। আচ্ছা লিখছি এখানে এল, ঠিক না, তাহলে এটা হচ্ছে কত না, এম আর এম কেটে যাবে, 2π√ওভার এম, এম কেটে যাচ্ছে, এল উপরে উঠে যাবে জি, 2π√ওভার এল বাই জি। তো কি এসেছিল, এ তো সরল দোলকের পর্যায়কাল ছিল, সরল দোলকের পর্যায়কাল ছিল। তো এখানে কি হচ্ছে, একটা স্প্রিং এ এম ভর ঝুলিয়ে দিলে তার দৈর্ঘ্য বৃদ্ধি যদি এল হয়, এরপরে ওকে যদি আমি অল্প টেনে ছেড়ে দিই, পর্যায়কাল কত হবে 2π√ওভার এল, এল মানে কি স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি বাই জি, এখানে এল মানে কি স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি, আর ওখানে এল কি ছিল, এটার এল ছিল এল, এই সরল দোলকের দৈর্ঘ্য ছিল এল। বোঝা গেল, এটা কি হচ্ছে, এটা হচ্ছে স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি, স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি হলো, হয়েছে। ঠিক আছে? আর পড়াবো না, ছুটি দেবো? না, শুরু করবো না এখন, শুরু করবো না এখন। কি তোরা জানিস যে আজকেও নতুন চ্যাপ্টার হবে না, তাই তো? তাহলে এখন পড়াবো, কোনটা পড়াবো বলতো, ইউনলে রাখা তরলের দোলন, ইউনলে রাখা তরলের দোলন। তোদের কি টিউশন আছে? আচ্ছা আচ্ছা, ইউনলে রাখা তরলের দোলনটা আর পৃথিবীর মধ্য দিয়ে সুড়ঙ্গের গতি, এটা তোরা একটু বাড়িতে দেখিস, ঠিক আছে, নিজেরা। শেষ। ইউনলে রাখা তরলের দোলন এবং হচ্ছে কি চোঙে রাখা আবদ্ধ গ্যাসের সাহায্যে পৃষ্ঠের, এটা অ্যাকচুয়ালি আমি করাইনি, কেন কেন জানিস, ওই আবদ্ধ, এটা আচ্ছা আচ্ছা, কোথায় আছে দেখি, আছে আছে, এই তো আছে, ইউনলে রাখা তরলের দোলন, পৃথিবীর মধ্যে দিয়ে সুড়ঙ্গের গতি। আচ্ছা গ্যাসটা নেই, গ্যাসটা এখানে বাদ দিয়ে দিয়েছে। এই দুটো বাড়িতে করে আসিস, আর আমি হর্স দিচ্ছি, পরের দিন হর্স পড়া ধরবো, ঠিক আছে? চল হর্স লিখছি, হ্যাঁ, হর্সের এক, চল 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 লিখছি, 1 2 পেজ হচ্ছে 387, বইতে দেখবার 387, 1 2 3 4 5 7 8 9 10, 10টা ইম্পর্টেন্ট আছে, করে দেখিস, 10, তারপরে হচ্ছে 14, 14 দেখ এইচএসে পড়েছে, 14 15, ঠিক আছে, 15 17 17 19 20 20 হলো, 20 হলো, তারপরে 24
23-এর কোশ্চেন আমি করে দিয়েছিলাম আগে, 22-23-23-এর কোশ্চেন দেখ করেছিলাম, সাইন স্কয়ার ওমেগা টি অপেক্ষকটি কি সরল দোলগতি নির্দেশ করে, তার পর্যায়কাল কত, করানো অঙ্ক। তারপরে চলে আসবি কোথায়, 25-25ও করানো অঙ্ক, 25-26, ঠিক আছে, 27, 25-26-27, 27-এর পর চলে যাবি 27-27-এর পরে 34-35, 34-35, 37 করালাম এক্ষুনি, কি বলেছে দেখ, একটি দোলক ঘড়িকে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চল, উল্টো বলেছে, নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে গেলে জি কি হবে, বেড়ে যাবে, নিরক্ষীয় অঞ্চলে কম, কোথায় 37 নেই তোর, আলাদা কোশ্চেন আছে। একটি স্প্রিং, আচ্ছা না না না, এটা কথা, একটি দোলক ঘড়িকে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চল নেই, মোট কোশ্চেন, মোট কোশ্চেন 41, এখানে মোট কোশ্চেন কত আছে, না মোট কোশ্চেন এখানে বেশি আছে, আচ্ছা পরে বই থেকে তুই দেখে নিস, ঠিক আছে, দাঁড়া বলছি, 37 নতুন বইতে 37 বললাম, 37-এর পরে চলে আসবে কোথায়, 37-এর পরে 39, 40, 42, 43, 44, 44, ঠিক আছে, 45, 45, 46 হবে ওটা, 46-এর কোশ্চেনও কিন্তু করানো অঙ্ক, ফেজর ডায়াগ্রাম দিয়ে রেখেছে, দেখ 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 ভালো করে দেখ, ঠিক আছে, তাহলে বাড়িতে পড়া কি হচ্ছে, পুরো চ্যাপ্টার রিভিশন সঙ্গে হটস সবাই খাতায় করতে হবে, আমি কিন্তু খাতা সবার চেক করবো যে সবগুলো লিখে লিখে পড়েছিস কিনা, পড়েছি বললে হবে না, হ্যাঁ হটস গুলো সব দাগ নম্বর দিতে হবে, দেখে দেখে লিখতে হবে, লিখতে হবে মানে কি বুঝে, আমি দেখবো রাফ ওয়ার্ক লিখে লিখে পড়েছিস কিনা, বোঝা গেল কিছু, পড়েছি বুঝতে পারিনি নয়, আমি দেখবো খাতায় লিখে লিখে পড়েছিস কিনা, কেন কি দেখ আমি একটা কথা বলছি, যেমন আমি যদি বলি 45-এর কোশ্চেন, হ্যাঁ 45-এর কোশ্চেন তুই যদি বলি আমি পড়ে নিয়েছিস দেখে দেখে, হয় কোনোদিন, 45-এর কোশ্চেন তুমি কমসে কম খাতায় লিখে পড়তে হবে, আমি সেই লেখাটা দেখবো, বুঝা গেল, হবে তো, কমসে কম এতগুলো আমি দিচ্ছি না, আমি না হলে প্রথম দিন দিলাম কটা পর্যন্ত, প্রথম দিন দিলাম হচ্ছে 27 পর্যন্ত, প্রথম দিন দিলাম, ঠিক আছে, 27 পর্যন্ত কমিয়ে দিলাম 27 পর্যন্ত, প্রসিদ্ধ নতুন বইটা কিনে নিবি একটা, হ্যাঁ পরীক্ষা, পরীক্ষা নেব কবে, পরীক্ষা নেব হচ্ছে খুব সম্ভবত পরের সপ্তাহের শনিবার, নেক্সট শনিবার, ঠিক আছে, ঠিক আছে, শনিবার দিন, না তাহলে এক কাজ করি মঙ্গলবার নিয়ে নিই, মঙ্গলবার নতুন চ্যাপ্টার শুরু করবো না, ওরকম করলে হবে না, না এক কাজ করি মঙ্গলবার নতুন চ্যাপ্টার শুরু করে দিই, আর হচ্ছে শনিবার হচ্ছে পরীক্ষা নিচ্ছে, নতুন চ্যাপ্টার আর কি, ভালো করে পড়াশোনা কর, প্রচুর গাফিলতি দিচ্ছিস, বারবার বলছি, ঠিক আছে, মঙ্গলবার নেবো, ঠিক আছে মঙ্গলবার নিচ্ছি, আর পড়ে আসবি বাড়িতে, যেটা অসুবিধা বলবি ফোন করে, ফোন নয় ফোন করবি না, ঘুমিয়ে থাকবো, নেক্সট মঙ্গলবার পরীক্ষা হচ্ছে, আজকে ছুটি।